চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH ধরুন আপনাকে চাকরি করার জন্য টাকা দেওয়া হচ্ছে, আপনাকে চাকরি করার জন্য ভাতা দেওয়া হচ্ছে, আপনাকে চাকরি করার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হচ্ছে, অন্তত সেই নিয়ম কানুনটা আছে। তারপরেও রাজার মন ভালো নেই, রাজার মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। কিছু বিএলও তাদের ভাতা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, তাদের যাতে পরিশ্রম না হয় তার জন্য নির্বাচন কমিশন রাজ্য সরকারগুলিকে আবেদন করছে যে একজন বিএলও, সত্যিই তো একজন বিএলও, তার কি সর্দি কাশি হতে পারে না, জ্বর হতে পারে না, তার কি বুকে ব্যথা হতে পারে না, তার বাড়িতে কারোর ভয়ঙ্কর কিছু হতে পারে না? হতে তো পারে। ব্যাকআপ বিএলও রেডি রাখুন। 11টি রাজ্য ব্যাকআপ বিএলএ রেডি রেখেছে, 11টি রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর রেডি রেখেছে, কিন্তু বাংলায় ব্যাকআপ বিএলএ আপনি দেখবেন তৃণমূল BLA 1 BLA 2 এভাবে কথা বলছে। কেন বলছে বলুন তো? তার কারণ BLA 1 আর BLA 2 বলে আলাদা করে কোনো পার্থক্য করার কোনো জায়গা নির্বাচন কমিশন প্রথম থেকে করেনি। তৃণমূল কংগ্রেস বাড়তি বিএলও দিতে পারছে না, তৃণমূল কংগ্রেস বাড়তি BLA দিচ্ছে। সত্যি কি আমাদের রাজ্যে চাকরি বাকরির এই অবস্থা? সত্যি কি আমাদের রাজ্যে সরকারি কর্মচারী এত কম যে একজন বিএলওর পেছনে আরেকজন বিএলওকে স্ট্যান্ড বাই রাখলে গোটা সরকারটা বসে যাবে, তার ইঞ্জিন বসে যাবে? কয়েকটা বড় খবর আজ জবাব চায় বাংলায় আমি আপনাদের দেব, এবং এবার আপনারা বলুন যে এই রাজার মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই এর মতন যে কিছু সংখ্যক বিএলও রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা হৃষ্টপুষ্ট কিছু বিএলও, তাদের যাই দিন না কেন, কালকে প্রিন্স চার্লস এসে যদি বলেন যে আমি আপনাদেরকে সাহায্য করছি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে, কালকে অমিতাভ বচ্চন এসে যদি বলেন আমি আপনাদের হয়ে বাড়ি বাড়ি যাব, পরশুদিন যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেন যে আমি আপনাদের জন্য ডেটা এন্ট্রির কাজটা করব, তারপরেও দেখবেন এরা বলবে মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো নেই, শরীর ভালো নেই, শরীর ভালো নেই। প্রবলেমটা এই কিছু সংখ্যক তৃণমূলীদেরকে নিয়ে, যারা দেশকে ভালোবাসে না, হয়তো যারা রাষ্ট্রকে ভালোবাসে না, তাদের মাথাতেও হয়তো মনে হচ্ছে যে ইলেকশন কমিশন আসলে তাদের প্রতিপক্ষ। এটা কতটা বিপজ্জনক হতে পারে একটা দেশের জন্য আমরা আমাদের চারপাশের এই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত দেশে দেখেছি। এই মন ভালো নেই বিএলও, তারাও তো টাকাটা পাবে। 6,000 থেকে বেড়ে 12,000 করা হলো। মানে কেউ যদি এই টিচার থাকে, এই মন ভালো নেই বিএলও যারা, কিছু সংখ্যক মন ভালো নেই তৃণমূলী বিএলও যারা, তারা এমনিতে স্কুলের যে টিচার হিসেবে বা নন টিচিং স্টাফ হিসেবে যে চাকরিটা করে, তাতে আমি ধরে নিলাম 30, 40, 50, 60 যত টাকাই পান, একটা মাইনে পান, ফিক্স মাইনে, সরকারি চাকরি। তার পাশাপাশি তারা ভাতা পাবেন, এবং সেটা আগে 6,000 টাকা পেতেন, এখন সেটা 12,000 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে কেউ এই কথাটা প্রশ্নটা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, 12,000 টাকা তো করে দেওয়া হয়েছে, কিন্তু মালটা, টাকাটা ঢুকছে না কেন? কয়েকটা ব্রেকিং নিউজ দেব শুরুতে, এই মুহূর্তে প্রথম যে ব্রেকিং নিউজ, বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়ালো কমিশন, দ্বিগুণ করা হলো বুথ লেভেল অফিসারদের ভাতা। 6,000 থেকে ভাতা বেড়ে হলো 12,000 টাকা, 6,000 টাকা থেকে ভাতা বেড়ে হলো 12,000 টাকা। বিএলও সুপারভাইজারদেরও ভাতা বাড়িয়েছে কমিশন।
সুপারভাইজারদের ভাতা 12,000 থেকে বেড়ে 18,000 টাকা। মানে এটা কিন্তু আলাদা এক্সট্রা টাকা যে মাইনে তারা পান রাজ্য সরকারি কর্মী হিসেবে, তার উপরে এখন একটা বিএলও কাজ করার জন্য শুধুমাত্র প্রতি মাসে 12,000 টাকা করে পাবে। এই আপনার বাড়িতে যাচ্ছেন, ডেটা এন্ট্রি কাজ করছেন, ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করছে, কিন্তু তারপরেও টাকা বাড়লেও কেন কাজে অনীহা বুথ লেভেল অফিসারদের? কার নির্দেশে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই তৃণমূলী ভেগদারি বিএলওরা? তার জবাব চায় বাংলা। সিইও দপ্তরের সামনে কারা কাজের চাপের অছিলায় বিক্ষোভটা এখনো করছেন, তার জবাব চায় বাংলা। দেখুন, আমার তো মনে হয় যারা রাষ্ট্রবাদী, যারা জান দিয়ে দেশের জন্য কাজ করবে, হ্যাঁ তারা হয়তো সীমান্তে যাবে না, তারা হয়তো বর্ডারে যাবে না, কিন্তু সীমান্তে গেলেই কি শুধুমাত্র রাষ্ট্রবাদী হওয়া যায়? প্রতিদিন যে মিথ্যাচারটা চলছে তার বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং করা রাষ্ট্রবাদ নয়? এই প্রতিদিন যে লড়াইটা, ন্যারেটিভের যুদ্ধটা, একটা মিথ্যের ন্যারেটিভ, একটা অদ্ভুতভাবে রাষ্ট্রবাদকে ছোট করার ন্যারেটিভ, ইউএস ডিপ স্টেটের হাত মজবুত করার ন্যারেটিভ, সেটা তার বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছে যারা, তারা রাষ্ট্রবাদী নয়? তাদেরকে আমার মনে হয় ভারত রাষ্ট্রের এবার উচিত তাদেরকে এই কাজটা দেওয়া। এরকম অনেক রাষ্ট্রবাদী বিএলও রয়েছে, অনেক বিএলও রয়েছে যারা দেশের জন্য কাজ করছে, কিন্তু কিছু বিএলও, এই তৃণমূলে কিছু বিএলও, তারা এমন হাবভাব করছে যেন তাদেরকে বলা হচ্ছে পাকিস্তানের জন্য কাজ করতে। তারা এমন হাবভাব করছে যেন বলা হচ্ছে যে শত্রুদের হয়ে তাদেরকে স্পাইগিরি করার জন্য বলা হচ্ছে। মানে এরপরে নির্বাচন কমিশন বা ভারত রাষ্ট্র কি করবে? 12,000 টাকাটা কি 50,000 টাকা করে দেবে? হাতে পায়ে ধরে জ্ঞানেশ কুমারকে বলতে হবে না বাবা প্লিজ কাজটা করুন। মানে এগুলো তো চাকরিতে জয়েন করার আগে এই নির্দিষ্ট বিএলও যারা এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন তাদের জানা উচিত ছিল, তারা জানেনও। মুশকিলটা হচ্ছে তারা লোক ভারী করার চেষ্টা করছে। মুশকিলটা হচ্ছে রাজার যদি মন ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই রাজার ভালো লাগবে না। গোলাপ ফুল নিয়ে আসবেন, রাজা বলবে ইস আমার গোলাপ ফুল ভালো লাগছে না, আমার ঘেটু ফুল নিয়ে আসার দরকার ছিল। ঘেটু ফুল নিয়ে আসবেন, বলছেন না এখন আমার ঘেটু ফুল ভালো লাগছে না, আমার রজনীগন্ধা ভালো লাগতে। রজনীগন্ধার গোটা বাগান আপনি রাজাকে সামনে তুলে দেবেন, বলবেন না না আমার একটু গোবরের গন্ধ ভালো লাগবে। গোবরের গন্ধ, তার যাবতীয় যা উপকরণ সেগুলো সামনে এনে আপনি দেবেন, রাজা বলবে এবার তোমার গরদান নেব। রাজার মন ভালো নেই। অনিচ্ছুক কোনো মানুষকে দিয়ে কাজ করানো যায়? তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হয়। দ্বিতীয় যে ব্রেকিংটা, সে ব্রেকিংটা আমি নেব এবং আমি বিএলওদেরকে জিজ্ঞেস করব। বিএলওরা তো অন্য গ্রহের প্রাণী নয়, বিএলওরা বেশিরভাগ শিক্ষক। শিক্ষকের প্রাথমিক কাজ ছাত্রছাত্রীদের পড়ানো, জ্ঞান অর্জন তারা শিক্ষকদের থেকে প্রথমত করে। একজন শিক্ষকও মুখ ফুটে কেন বলবেন না? আমি বিএলও দাদা, বিএলও ভাইদেরকে আজকে জিজ্ঞেস করছি, বিএলও ম্যাডামদের জিজ্ঞেস করছি, এটা তো ঠিক হচ্ছে না। আমি জানি আপনারা এই সময়টায় কোনো ধরনের আন্দোলন বিক্ষোভ এই সমস্ত কিছু করতে চান না, কিন্তু আমার ধারণা আপনারা মনে মনে নিজেরাও বিরক্ত। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 12টা রাজ্যে 6,000 থেকে বাড়িয়ে টাকাটা 12,000 টাকা করে দেওয়া হয়েছে। অনেক রাজ্য ইতিমধ্যে তাদের ট্রেজারিকে বলেও দিয়েছে ছেলেমেয়েগুলোকে ইতিমধ্যে এই টাকাটা যাতে তারা ঠিক সময় পেয়ে যায় সেই ব্যবস্থাটা করো। আর আমাদের রাজ্যে স্পষ্টভাবে টাকা পয়সা কবে দেওয়া হবে, আগের মাসের টাকাটা বকেয়া টাকাটা দেওয়া হবে কিনা কেউ জানে না। ইলেকশন কমিশন, ভাবুন ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বা তৃণমূলের যারা প্রতিনিধি তাদেরকে এই বিষয়ে ক্ষোভ জানাচ্ছেন বলে সূত্রের খবর। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আসলে বিএলওদের অধিকার থেকে বঞ্চনার ব্রেকিং নিউজ। বিএলওদের ভাতা বাড়ালেও বকেয়া না মেটানোর অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ। অবিলম্বে বিএলওদের বকেয়া মেটাতে বলল জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধিদের বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন যে শাসক যাতে এই বিষয়টি দেখে। এটি ইনফর্মালি জানানো হয়েছে এবং
ফর্মালি অর্থাৎ সরকারিভাবেও সূত্রের খবর সিইও দপ্তর থেকে এই আবেদন করা হয়েছে বকেয়া টাকা যাতে দিয়ে দেওয়া হয়। বিএলওদের এই ধর্ণা নাটক এই সমস্ত কিছু চলছে, আর অন্যদিকে রাজ্য সরকার কিন্তু বঞ্চনা চালিয়ে যাচ্ছেই। এটা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। পশ্চিমবঙ্গে শুধুমাত্র কিন্তু এই এসআইআর এর কাজ হচ্ছে না, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে 12টি জায়গায় এসআইআর এর কাজ হচ্ছে, হই হই করে হচ্ছে। সেখানে রাজ্য সরকার যেভাবে বিএলওদের পাশে আছে অবিস্মরণীয়। মানে সেখানে কেউ এটা মনে করছে না যে আমি এসআইআর এর বা নির্বাচন কমিশনের কাজ করছি মানে আমি হয়তো পাকিস্তানের কোনো কাজ করছি, আমি হয়তো বিজেপির পার্টি অফিসের কোনো কাজ করছি না। আরে দাদা, বিএলওরা যে কাজটা করছে, এসআইআর এর যে ইলেকটোরাল রোলটা তৈরি হবে, সেই রোলটা কালকে বিজেপি চলে গেলেও সেই রোলটাই থাকবে। এতে তৃণমূলেরও সুবিধা হবে, বামপন্থীদেরও সুবিধা হবে। হ্যাঁ, এখন যদি কেউ মনে করে যে আমার ভোট ব্যাংক হচ্ছে অনুপ্রবেশকারীরা, আমি অনুপ্রবেশকারীদের ভোটটা কোনোভাবে ডিলিট হতে দেব না, তাহলে মুশকিল। কিন্তু কেউ ধরুন কালকে আপনি এই মুহূর্তে আমাকে টেলিভিশনে দেখছেন, আপনাকে বলছি, কাল আপনি যদি কোনো পার্টি খোলেন, কোনো রাজনৈতিক দল খোলেন, সে রাজনৈতিক দল যে ভোটের ভিত্তিতে জিতে আসবে সেটাও এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই হবে, যেটা একটা স্বচ্ছ লিস্ট তৈরি করার মিশন নিয়েছে ভারত সরকার। নির্বাচন কমিশন দায়িত্বে থাকে, নির্বাচন কমিশন একেবারে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে সে কাজটা করছে সংবিধানের কথায়। মানে কেউ অনুরোধ করছে না, আর কেউ কারোর মামাবাড়ির কাজ করছে না, বাড়ির কাজ করছে না, কেউ বলছে না যে বাসনটা মেজে দাও বা ঘরটা মুছে দাও। এটা সংবিধান বলেছে, নির্বাচন কমিশনের কিছু এসে যায় না, সংবিধান বলেছে বলে এত কিছু হচ্ছে। আর সেখানে আমাদের রাজ্য বাদে 11টি রাজ্য, আপনারা ভাবুন এটা ঠিক হচ্ছে না ভুল, 11টি রাজ্যে বিএলওদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছে। 11টি রাজ্যে একজন বিএলও, এই যে বারবার বলা হচ্ছে না বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, স্বাভাবিক। আমি নিজে অসুস্থ যদি হয়ে পড়ি, কালকে কি জবাব চাই বাংলা বন্ধ হয়ে যাবে? স্বর্ণালী নেই, কিশলয় নেই, 6টার শো করার পরে 8টার শো করার মতন অপশন থাকবে না, 7টার শো করার পরে স্বর্ণালী করতে পারবে না। আমার আপনার, আমরা যারা রক্ত মাংসের মানুষ, আমাদের অসুস্থ হওয়া, আমাদের পরিবারে কারোর মারা যাওয়া, আমাদের হয়তো কোনো গভীর সংকট, এই সমস্ত কিছু খুব স্বাভাবিক। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিএলওদেরকে এই সুযোগ সুবিধাটুকুও দিচ্ছে না। কেন? ডেটা এন্ট্রি অপারেটরের কি হবে? গোটা দেশে ডেটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে, আমাদের বাংলায় কোনো ডেটা এন্ট্রি অপারেটর নেই। ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার জানিয়ে দিয়েছে ডেটা এন্ট্রি অপারেটর দেবো না ভাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হচ্ছে যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব। ডেটা এন্ট্রি অপারেটরও দেওয়া হবে না। এসআইআর নিয়ে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে না, রাজ্যে বিএলওদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। অন্য রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটিং এর কাজ করার জন্য আলাদা ব্যক্তিরা থাকলেও এ রাজ্যে বিএলওদেরই রাতের পর রাত ডেটা এন্ট্রির কাজ করতে হচ্ছে। কোনো ধরনের কোনো সাহায্য এই রাজ্যের বিএলওরা পাচ্ছেন না। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই যে তৃণমূলের বিএলও সেজে যে নাটকটা, সেখানে আমি দেখছিলাম প্রতিদিন যে পরিমাণ ঠান্ডা পানীয়, ক্রেট ক্রেট ঠান্ডা পানীয়, চা, কফি, খাবারের প্যাকেট, জল, মিনারেল ওয়াটার, এই সমস্ত কিছু আসছে। আমি আমার সহকর্মীকে জবাব চাই বাংলার যখন প্ল্যানিং করছি আমরা, তখন আমি হাসতে হাসতে বলছিলাম, যে টাকা প্রতিদিন এখানে খরচা করা হচ্ছে না, মাইক থেকে শুরু করে বিভিন্ন কিছুর জন্য, সেই টাকায় যদি শাসক মনে করে যে না ঠিক আছে রাজ্য সরকারের টাকা নেই, তৃণমূল কংগ্রেস এই টাকাটা ভলেন্টারিলি দেবে। অনেকের খাটের তলায় টাকা থাকে, পার্থ চ্যাটার্জির খাটের তলায়, বিছানার তলায়, বিভিন্ন যে টাকা পয়সাগুলো থাকে, তৃণমূলের তো অনেক টাকা। তৃণমূল যদি মনে করে এই যে পরিমাণ ক্রেট ক্রেট ঠান্ডা পানীয় আসছে বা জলখাবারের প্যাকেট আসছে,
সেই টাকায় একজন ডেটা এন্ট্রি অপারেটর একদিন ভাতা নিয়ে সেই টাকায় ডেটা এন্ট্রির কাজটা করে দিতে পারতেন। করবে না, করতে দেবে না। রাজ্য সরকার ঠিক করেছে এই অসহযোগিতাটা করবে। পাড়ায় পাড়ায়, আপনারা ভাবুন তো, পাড়ায় পাড়ায় আমি দেখছিলাম যে ওই নীল রঙের সাদা রঙের কিছু বুথ, পাড়ায় সমাধানের মতন কিছু স্টল বসানো হয়েছে। আচ্ছা, ওই স্টলটা বসাতে যে ডেকোরেটর, সেখানে যে খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে যে বেঞ্চপত্র আসছে, সেখানে যে প্রিন্ট আউটের মেশিনটা নিয়ে আসা হচ্ছে, সেই টাকাতে ডেটা এন্ট্রি অপারেটর চলে আসতো পাড়ায় পাড়ায় এক একজন করে, এক একটা বুথে ডেটা এন্ট্রি অপারেটর চলে আসতো। করতে দিচ্ছে না। মুশকিল তো আছে অনেক জায়গাতে। সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন শুনবো। দম থাকলে সত্যি কথা বলুন, বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় যে আমরা ভিখারি হয়েছি, পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছি। 8 লক্ষ কোটি টাকা লোন আমাদের প্রত্যেকের মাথার উপরে, বাচ্চাটার মাথার উপরে 70,000 টাকা লোন, 80,000 টাকা লোন। 10 কোটি লোকের মধ্যে যদি ভাগ করেন, আপনার মাথার উপরে আছে, কিভাবে শোধ করবেন আপনি আর আমাকেই ভাবতে হবে। মুখ্যমন্ত্রী তো করবেন না, পগার পার হয়ে যাবেন। যারা এই মুহূর্তে রয়েছেন, মানস কর বুথ লেভেল অফিসার রয়েছেন শ্যামপুকুর অ্যাসেম্বলির, রয়েছেন বরুণ সর্দার বুথ লেভেল অফিসার জগদ্দল অ্যাসেম্বলির, তার সাথে সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, এবং আমাদের সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক, তিনিও উপস্থিত হচ্ছেন। আমি শুরুতে মানসদা এবং বরুণদার কাছে যাচ্ছি। মানসদা, প্রবলেমগুলো কি ফেস করছেন আপনারা? মানে ডেটা এন্ট্রি অপারেটর পাচ্ছেন না মানলাম, টাকা পয়সা কবে আপনাদের রিইম্বার্স হবে সেটাও বুঝলাম যে রাজ্যের হয়তো এই অবস্থাটা নেই, কিন্তু অন্য রাজ্যগুলো পাচ্ছে। আপনার আমার রাজ্যে প্রবলেমটা কি ফেস করছেন মানসদা? প্রবলেম হচ্ছে যে বিশেষ করে আমরা যারা একটু পুরনো বিএলও, তাদের ক্ষেত্রে এই কাজটা আমরা অল্প বিস্তর করে থাকি এবং এটা করা সম্ভব হয়ে উঠছে। কিন্তু একদম নতুন যাদের বিএলও হয়েছে এবং যথেষ্ট পরিমাণ ট্রেনিং না দিয়ে কাজটা শুরু করেছে, এবং সেক্ষেত্রে যদি 1,000-এর ঊর্ধ্বে যদি ভোটার থাকে সেই পার্টে, তার ক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর দেওয়াটা মানে যুক্তিযুক্ত। আদারওয়াইজ অ্যাসিস্ট্যান্ট বিএলও দিয়েও কাজটা করানো উচিত। কিন্তু রাজ্য সরকার মানে আমরা বোধহয় 22 তারিখে জানতে পেরেছি না ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে না ডিজিটালাইজ করার জন্য। তখন আমাদের ওপরে একটু প্রেশার অনেক বেশি পড়ে, এবং এই সমস্ত প্রেশারের কারণেই যারা একটু অনভ্যস্ত বা এই কাজের চাপটাও তো খুব হাউস টু হাউস, ডোর টু ডোর করার ফলে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে বা মানসিকভাবে ভেঙে পড়েছে, এবং ঘটনাচক্রে কিছু আত্মহত্যার কথা সামনে এসেছে। এটা অ্যাকসেপ্টেবল নয়। মানে তো আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি বরুণ সর্দারের কাছে যাব। বরুণবাবু, মানে বহু জায়গায় না একটা টেনশনের জায়গা তৈরি হচ্ছে যে আমার ফর্মটা এখনও অনেকটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, সময়সীমা বেড়েছে, কিন্তু তারপরেও এখন প্রাথমিক কি কাজ, মানে এটা কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে টেলিভিশনে দেখছেন, তার সাথে সাথে কোটি কোটি মানুষ ইউটিউবের মাধ্যমে আপনার কথাগুলো শুনতে পাচ্ছেন। যদি আপনাদের কিসের সুবিধা হয়, আর আমরা যারা বাড়িতে বসে রয়েছি তারা যদি কোঅপারেট করতে চাই আপনাদের সাথে, তাহলে কি জিনিস আপনার মনে হয় এগুলো সাধারণ মানুষকে একটু বলে দেওয়া উচিত গণমাধ্যমের মাধ্যমে? প্রথমত যাদের 2002-এ যাদের মানে লিঙ্কে আছে বাবা বা মা বা ঠাকুরদা, এই লিঙ্কে যদি তারা দিয়ে দেয় তাহলে তারা অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আর যদি যার ব্যক্তিগত নিজের থাকে তাহলে কোনো সমস্যাই নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আনম্যাপিং হয়ে যাচ্ছে, কিছু তাদের ডকুমেন্টস হয়তো নেই বা দিতে পারছে না, তার বার্থ সার্টিফিকেট আছে, তার একটা কোনো কাস্ট সার্টিফিকেট আছে, সেটা দিয়েই তাকে আনম্যাপিং করে দিচ্ছি। আর সবথেকে একটা যদি তারা যদি সমস্যার কথাটা যদি তারা বলে যে আমার কোন সমস্যা, এখন তাকে দেখতে হবে সে কী ফেসটা নিয়ে আসে। ফার্স্টে সে আসতে পারে তার নামটা আছে 2002-এও আছে,
অথচ তার যখনই আমরা আপলোড করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি তখন নট ফাউন্ড দেখাচ্ছে, অথচ 2002-এর সেই লিস্টে তার নামটা আছে। তাকে যদি বলছি আমি, যেমন আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটলো যে আপনার নামটা 2002-এ আছে কিন্তু আপনার নামটা আমরা পাচ্ছি না, কিন্তু ও থতমত কি একটা সেই হ্যাবাচাকা হয়ে যাচ্ছে, আমার নামটা এই বুঝি বাদ হয়ে গেল, এই টেনশান একটা। তা আপনি বলেছিলাম যে আপনি টেনশান করবেন না, আপনার নামটা যে কোনো আমরা যেভাবে পারি, যদি দেখা যাচ্ছে সেই লিস্টে 2002 যদি না ম্যাপিংয়ে হচ্ছে, তার বাবা বা মায়ের একটা নাম আছে, সেই নামটা দিয়ে আমরা ম্যাপিং করে তাকে অ্যাকসেপ্টটা করে দিচ্ছি। এইভাবে মোটামুটি। আমি মানসদা আপনার কাছেও আমি এটা জানতে চাই, আমার বহু বন্ধুবান্ধব যারা বাইরে রয়েছেন অনেকেই আমাকে বলছেন যে আমরা তো পৌঁছাতে পারছি না, মা বা বাবা তারা ওই সাইন করে দিচ্ছে। এবার অনেকে একটা অদ্ভুত একটা জায়গা তৈরি করছে যেখানে বলা হচ্ছে যে তুমি এখন লন্ডনে রয়েছো, তোমাকে এক্ষুনি প্লেনের টিকিট কেটে এখানে চলে আসতে হবে। একটু যদি এই পার্টটাও একটু ক্লিয়ার করে দেন মানুষ, মানে ধরে নিন আমার ভাই লন্ডনে রয়েছে। প্রয়োজন লন্ডন কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কমিউনিকেশনটা জানা থাকে, এটার যথেষ্ট অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ আছে। এবং এই যে ম্যাপিংয়ের একটা এক্সটেনশন অনেকখানি দেওয়া হয়েছে, মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, মানে এই পর্যন্ত। আদারওয়াইজ কোনো ব্লাড রিলেশন এটা কিন্তু করা যাবে না, হাজব্যান্ড ওয়াইফেরও কোনো রিলেশন এখানে হবে না, ভাই বোনেরও কোনো রিলেশন হবে না। এবং এটাও যদি না পাওয়া যায়, আমাদের কাছে আরেকটা অপশান আছে, থার্ড অপশান, সেখানে হচ্ছে 2025-কে কেন্দ্র করে তাকে আমরা করে দিচ্ছি, লগ ইন করতে পারছি, এবং পরবর্তীকালে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই সমস্যাটা আসছে না, মানে ডিস্টেন্স আর ভিসিনিটি, এই ব্যাপারে সমস্যাটা কিন্তু নেই। আরেকটা সমস্যা হচ্ছে কি ডিজিটালাইজেশন, আপনি থ্রু আউট দ্য ডে ডিজিটালাইজ করতে পারছেন না, একটা ডিজিটালাইজেশনের বাফারিং হয়েই যাচ্ছে, মানে সিস্টেম কাজ করছে না। বলা হচ্ছে নিউমারাস নাম্বারস অফ অপারেশন ইজ গোয়িং অন ইন দ্য সেম অ্যাপ, তো এটা কাজ করা যাচ্ছে না, এটা কিন্তু আমাদের ডিলে হয়ে গেছে। আমি বললাম যারা একটু অভ্যস্ত তারা হয়তো কাজটা করে উঠতে পেরে, যেমন আমার ক্ষেত্রে 92% অ্যাচিভ হয়ে গেছে। নির্বাচন কমিশনকে ভাবা উচিত যে এই ডিজিটাইজেশনের যে ডিজিটালাইজেশন এত বেশি করছে, এটা খুব, এই ডিজিটালাইজেশন আপনি ভেবে দেখুন, মানে খুব যদি কম সংখ্যায় ধরি 81,000 সামথিং, মানে 82,000 এটাতে আপনাদের পার ডে ওয়ার্কিং আওয়ারও বেড়ে যাচ্ছে। তো মানে একটা কাজে যদি আপনার ডিজিটাইজেশন করতে এতটা প্রসেস চলে যায়, হতে পারছে মহিউদ্দা, কাজটা সুস্থভাবে হতে পারছে রাত 2টো থেকে সকাল 6টা, এটা কিন্তু আমাদের কিন্তু রেস্ট নেওয়ার টাইম। এবং এই 2টো থেকে 6টা কে জেগে কাজটা করবে, যদি করে তাকে আবার ডেতে দিনের বেলা পুরো হাউস টাউস ঘুরতে হচ্ছে, যেটা সম্ভব নয়। ঠিক, এটা নিয়ে আমার ধারণা নির্বাচন কমিশনে যারা প্রতিনিধিরা যাচ্ছেন, এবং সংবাদ মাধ্যম হিসেবে আমিও এটা আবেদন করব নির্বাচন কমিশনকে, যে রিপাবলিক বাংলায় যে অভিযোগগুলো বিএলওরা করছেন এটা কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। আমি অনুরোধ করব নির্বাচন কমিশনের যারা রয়েছেন, সিইও, একটা ওই ভার্সন বদলাচ্ছে প্রতি মুহূর্তে, এবং সেটাকে আনইনস্টল করে ইনস্টল করতে হচ্ছে, আবার কাজ করছে না, এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস ঘটছে এটা 10 ডেজ ধরে। এবং অবশ্যই এটার জন্য একটা বড় সময় দরকার ছিল, এবং সেই সময়টা দেওয়া হচ্ছে। আরও 1 সপ্তাহ বাড়লো এসআইআর এর সময়সীমা, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আরেকবার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আরও 1 সপ্তাহ বাড়লো এসআইআর এর সময়সীমা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখে বদল, 4 ডিসেম্বরের পরিবর্তে 11ই ডিসেম্বর করা হলো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার তারিখ। খসড়া তালিকা প্রকাশের তারিখেও বদল, 9 ডিসেম্বরের পরিবর্তে খসড়া তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। বেড়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও, 7ই ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ সমস্ত কিছুর 1 সপ্তাহ করে সময় বাড়লো। আরও 7টা দিন হাতে সময় থাকলো, বাড়তি সময় থাকলো। আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জগন্নাথ চট্টোপাধ্যায়, অনেকগুলো সমস্যা নির্বাচন কমিশনেও হচ্ছে, এবং আপনারা যেভাবে বেনজির চাপ তৈরি করছেন, এখন আমি দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্যও বলছিলেন গণেশ কুমার ওখান থেকে জ্ঞানগর্ভ কথা বলবেন না, এখানে দয়া করে আসুন ইত্যাদি। কিন্তু একটা বড় অভিযোগ, যে অভিযোগটা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্যরা করছেন, সেই অভিযোগটা আমি একবার ব্রেক করতে চাই এবং তারপর আপনার কাছে আসতে চাই। আপনারা মারাত্মক একটু অভিযোগ করছেন বিএলওদের গান পয়েন্টে রেখে তথ্য আপলোড করা হচ্ছে নাকি। এটা যদি হয় তাহলে গোটা এসআইআরটা মাঠে মারা যাবে। ক্লাব পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিএলওদের গান পয়েন্টে রেখে তথ্য আপলোড করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য। বিএলওদের সুরক্ষার দাবি জানিয়ে গণেশ কুমারকে অবিলম্বে বাংলায় আসার অনুরোধ করেছেন
শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য খুব বড় একটি অভিযোগ করেছেন এবং আমি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন একবার শুনিয়ে নেব। জগন্নাথ দা, একবার আমি শুনিয়ে নিই। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। কি অবস্থায় পিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায়, মারাত্মক রকম একটা অ্যাগ্রেসিভ লাইন তো আপনারা নিয়ে ফেলছেন এবং যে অভিযোগ করছেন, মানে এসআইআর কি কোনোভাবে টুইস্ট করার কোনো জায়গা তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়? হঠাৎ শ্রমিক ভট্টাচার্য আপনার বা বিজেপির হলোটা কি? এভাবে ডিরেক্ট ইলেকশন কমিশনকে বলছেন যে বাংলার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে আলাদা। এসআইআরকে আমরা প্রথম দিন থেকে সমর্থন করছিলাম। তার কারণ শুদ্ধ ভোটার তালিকা মানে বিশুদ্ধ ভোট। কিন্তু যে মুহূর্তে আমরা দেখলাম এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি তন্ত্র ভোটার তালিকাতে জল মেশানোর কাজটা সুচারুরূপে করতে শুরু করেছে, সেই মুহূর্ত থেকে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করছি। এবং আমাদের রাজ্য সভাপতি সেই কারণেই বলেছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে জ্ঞান দিলে চলবে না, তাকে পশ্চিমবঙ্গের মাটিতে ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা, সন্দেশখালী, প্রয়োজন হলে কোচবিহারের দিনহাটা, সিতাই, বীরভূমের নানুর, ইলামবাজারে আসতে হবে। এবং আপনাদের স্টুডিওতে যে দুজন বিএলও রয়েছেন তাদের কথার সূত্র ধরেই আমি দুটি তিনটি বিষয় রাখছি, তারপরে আজকের দিনের কি বাস্তব পরিস্থিতি এবং আমাদের কি দাবি তা আমি বলছি। মানসবাবু এবং বরুণবাবু দুটি তিনটি কথা বললেন। বরুণবাবু যে কথা বললেন যে 2002-এর সঙ্গে 2025-এর লিঙ্কিং ম্যাচিং না হলে ভোটারদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, তার জবাব মানসবাবুই দিয়ে দিলেন যে আপাতত তাদেরকে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দেওয়া হলেও হিয়ারিং এ তারা 25-এর সঙ্গে যে ডকুমেন্ট থাকবে 12টি ডকুমেন্টের একটা হিয়ারিং এ তাদের ডেকে তাদেরকে বিএলওটাই করে দেবেন, অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মানসবাবু বলেছেন, যার সঙ্গে যে কারণে কেন আমরা দাবি করছি তা আপনার কাছে স্পষ্ট হবে। মানসবাবু বলছেন যে ডেটা এন্ট্রি অপারেটর আমাদের দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল, উনি পুরনো বিএলও, তার ফলে ওনার ডিজিটাইজেশন বা ফর্ম আপলোডিং এর কাজ উনি এসএসআর এ বরাবর করে এসেছেন, তার ফলে ওনার কোনো সমস্যা হয়নি। নতুন বিএলওদের সমস্যা হতে পারে কারণ নির্বাচন কমিশন ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে না বলেছে। প্রথম তো হচ্ছে যে কেন নতুন বিএলও? নতুন বিএলও এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গের এতদিন পর্যন্ত প্রায় 70% হচ্ছে আশা কর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন বিএলও। মানসবাবু আশা করি স্থায়ী কর্মী, তাই তিনি এবারও বিএলও হয়েছেন। এবারই অন্তত পক্ষে 80% বিএলও যারা আছেন তারা স্থায়ী কর্মী, তার ফলে অনেকেই নতুন হচ্ছেন এবং বেশিরভাগই তারা শিক্ষক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বরাবরই দাবি করেছিলাম ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কোনো অস্থায়ী কর্মী, বিএসকে, ভিআরপি, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এদেরকে দেওয়া যাবে না। সেই দাবি নির্বাচন কমিশন মেনে প্রথম দিকে আকছাড় এই ধরনের লোকেদের, এমনকি প্রাইভেট পার্সন ব্যক্তিগতভাবে ভাড়া করে লোক নিয়ে এসে ডিজিটাইজেশনের কাজ চলছিল। এবং মানসবাবু যেমন বললেন সুচারুভাবে তিনি করে ফেলেছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গত 3 দিনে 1.25 কোটি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। বিএলওরা কাজ করার সময় পরখ করে দেখেছেন ফর্ম এনুমারেশন, ফর্ম কালেকশন অব্দি সমস্যা ছিল না, কিন্তু যে মুহূর্তে ডিজিটাইজেশনের প্রক্রিয়া আসলো, আপলোড করার প্রক্রিয়া আসলো, ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস তাদের তন্ত্র, সুপারভাইজার এবং এই আরোদের একটি বড় অংশ অস্থায়ী কর্মীদের দিয়ে, প্রাইভেট পার্সনদের দিয়ে বিএলওদের জোর করে বাধ্য করলেন ডিজিটাইজেশনের জন্য। তার ফলে যে প্রক্রিয়াটা খুব স্বাভাবিকভাবে চলছিল, পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটারের এনুমারেশন ফর্মের মধ্যে শুধুমাত্র 80 লক্ষ ফর্ম ডিজিটাইজেশন করা বাকি আছে, তার মধ্যে 30-32 লক্ষ মৃত এএসডি ভোটার পাওয়া গেছে। তাহলে কি করে এত ফর্ম ডিজিটাইজেশন হয়ে গেল? দেখা যাচ্ছে কোনো একটি বুথে, বেশ কিছু বুথে
ফর্ম টোটাল নাম্বার অফ ইলেক্টর্স, ফর্ম ডিস্ট্রিবিউটেড, ফর্ম কালেক্টেড, যা এক, অর্থাৎ 1400 ভোটার, 1400 ডিস্ট্রিবিউটেড, 1400 কালেক্টেড। তারপর দেখা যাচ্ছে তার 98% ডিজিটাইজেশন হয়ে গেছে। অর্থাৎ ওই বুথে কোনো অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটার গত 22-23 বছরে তৈরি হয়নি। সেই কারণে আমাদের মূল দাবি যে বিশেষ পর্যবেক্ষক যারা আছেন তারা 9 দিন 10 দিন সময় পাচ্ছেন, যে 1.25 কোটি ভোটারকে লাস্ট 3-4 দিনে ডিজিটাইজেশন করে আপলোড করে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের স্পেশাল অডিট করতে হবে। এবং এই রেসপন্সিবিলিটি আজকে সিইও দপ্তর থেকে শুনলাম, যা আমাদের নিচ থেকে যা খবর এলো, জেলা শাসকদের জানানো হয়েছে, প্রত্যেকটি ইআরও কে জানানো হয়েছে যে বিএলওরা নিজেরা ছাড়া বিএলওদের হয়ে লগইন পাসওয়ার্ড শেয়ার করে অন্যরা যারা আপলোড করেছেন তাদের প্রতিটি ফর্ম রিভেরিফাই করার দায়িত্ব বিএলওর, এইআরওর এবং ইআরও। যদি ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর এই ধরনের অভিযোগ আসে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে, এইআরওদের বিরুদ্ধে, ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, এখনো সময় আছে যে সমস্ত বিএলও যাদেরকে জোর করে তৃণমূল কংগ্রেসের ক্যাডার বা তন্ত্র, সরকারি তন্ত্র তাদের ফর্ম কেড়ে নিয়ে প্রাইভেট পার্সনদের দিয়ে, ব্যক্তিগত লোকজনদের দিয়ে, যাদের কোনো অথরাইজেশন নেই, যারা ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যারা রিক্রুটেড হয়নি, যাদের লগইন আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিয়ে তাদের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে, তাদের আবার রিভেরিফাই করুন। যদি না হন তাহলে আপনাদের উপর কিন্তু খড়গ ঝুলছে। এবং আমরা তো ক্লেমস এন্ড অবজেকশনের জন্য মুখিয়ে আছি। ড্রাফট রোল বের হওয়ার পরে আমরা প্রতিটি বিধানসভা ধরে ধরে এই ধরনের ডেড ভোটার, অ্যাবসেন্টি ভোটার, শিফটেড ভোটারের নামে কমপ্লেন করব, এবং তখন কিন্তু বিএলওদের সমস্যা হবে। আমরা চাই না যে অধিকাংশ বিএলও, 80%, 85% বিএলও তারা শিক্ষক, তাদের উপর খাড়া নেমে আসুক। কিন্তু মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর লড়াইতে নেমেছে, এবং এই লড়াইয়ে আমাদের সামনে শুদ্ধ ভোটার তালিকা চাই। শুদ্ধ ভোটার তালিকা না হলে বিশুদ্ধ ভোট হবে না। এবং এটাই বোধহয় শেষ সুযোগ জগন্নাথ দা, কারণ এবার যদি ভোটিংটা স্বচ্ছভাবে না হয়, পরের বার হয়তো ভোটিং এর জায়গাটাই হবে না, ইলেকটোরাল রোলটাই কি সেটাই হয়তো অনেকে প্রশ্ন তুলবেন। আমি নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারীও, মানে আমি অদ্ভুতভাবে দেখছি, শ্রমিক ভট্টাচার্য বা জগন্নাথ চ্যাটার্জি নন, সুকান্ত মজুমদার বা প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী, সবাই এক লাইনে কথা বলছেন। এবং খুব নির্দিষ্টভাবে এবার নির্বাচন কমিশনও প্রশ্নের ঊর্ধ্বে নয়। নির্বাচন কমিশনকে কিছু কিছু জিনিস বাংলার জন্য স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে, স্পেশালি বাংলার জন্য। এই বাংলায় পুলিশকে ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে, এই বাংলায় বিএলওদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এখানে বসে জগন্নাথ চ্যাটার্জি বলছেন বিএলওদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গান পয়েন্টে, তাদের থেকে পাসওয়ার্ড নেওয়া হচ্ছে। এগুলো নির্বাচন কমিশনকে প্লিজ দেখার অনুরোধ করছে বাংলার মানুষ। শুভেন্দু অধিকারী, এটা তো একটা দিক, অন্য দিকটা আরও বড়। শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন, অনুপ্রবেশকারীরা যদি ইলেকটোরাল রোলে থাকে কি করবেন তিনি, দেখুন। ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম, একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির বিএলএ 2 দিয়েছে বিজেপি, এটা সর্ববৃহৎ। আমরা 1 ইঞ্চিও ছাড়বো না। শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এই যে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর, এই সমস্ত কিছুর কথা বলা হচ্ছে না। আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব, কিন্তু তার আগে কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে নিতে চাই খুব নির্দিষ্টভাবে। এই মুহূর্তে একজনের কথা আমি বলবো, জুলফিকার আলী। এদেরকে বাঁচিয়ে রাখুন, এদেরকে আগলে রাখুন। এই জুলফিকার আলীরা রাষ্ট্রবাদী, এই জুলফিকার আলীরা যদি হাটে হাড়ি না ভাঙতো, আমরা জানতেও পারতাম না যে কি জিনিস গোটা বাংলায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা করে যাচ্ছে। জুলফিকার আলী কে? জুলফিকার আলী ভারতীয় মুসলমান, একজন ভারতীয়, 7 পুরুষের কাগজ রয়েছে জুলফিকার আলীর কাছে। এই জুলফিকার আলীর মতন এরকম অনেকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, যারা নির্দিষ্টভাবে বলছেন যে আমরা বিরক্ত, বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাদের পেটের ভাত মেরেছে, বাংলাদেশিরা সবচেয়ে বেশি
যাদের বাড়ি ঘর দৌড় সব কিছু লুট করেছে। এই যে ল্যান্ড জিহাদ যে বাংলাদেশি রোহিঙ্গারা করছে বাংলাদেশের ব্লু প্রিন্ট অনুসারে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভারতীয় মুসলমানরা। হাজারে হাজারে ভারতীয় মুসলমান তারা এবার রাস্তায় নামছেন, তারা বিরক্তি প্রকাশ করছেন এবং তারা এসআইআরকে বলছেন আমাদের এসআইআর কোনো ভয় নেই। সত্যি কেন ভয় থাকবে? কিন্তু ভয়টা হচ্ছে এই বাংলাদেশি দুধেল গাই বেরিয়ে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার টিম অন্য কোনো খেলা খেলছেন, সরকারি কোনো খেলা। কি সেই খেলা? জুলফিকার আলী তারা কি বলছেন, আমি আবারও বলছি, কুর্নিশ জানাচ্ছে এই জুলফিকার আলীদেরকে, কি বলছেন শুনুন। এই কারণে এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক। এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক, আজকাল নতুন না, এই সব বাংলাদেশি লোক। এই রাস্তার ওই পিঠটা যা আছে, যাদের ডকুমেন্টস কিছু নেই তারাই পালায়। আপনার কি ভয় আছে এসআইআর নিয়ে? আমার ভয় কি? আমার 7 পুরুষের দলিল আছে, ঠিক, তাহলে আমার ভয় কিসের? এলাকা ছেড়ে সেই লাস্টে মাঠের দিকে হয়তো গিয়েছে, সেই মাঠের দিকে, হ্যাঁ ওখানে সব কাগজ ফাগজ দেখেছেন, সব লাট দেওয়া আছে, তোরা কাগজ কুড়িয়ে খেতো, এখানে কুড়িয়ে খেতে তারা চলে গেছে। দেখছি আমাদের কিছু নেই, বেরিয়ে চলে গেছে। কয়েকটা পরিবার ছিল, তারা পালিয়েছে। এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ অবশ্যই, তারা সব জানতো, সব তো জানে, সব জানে তারা। আমি এই যে এলাকার ঘটনা, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে আমি সেই এলাকার যে গ্রাউন্ড রিপোর্ট সেটাও দেখাতে চাই। মধ্যমগ্রামের, আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে দেখেছেন, রিপাবলিক বাংলা খবর করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল তারা এখানে খবর করেছে। মাঠপুকুর বলে একটি এলাকা আছে, মাঠপাড়া, সে মাঠপাড়ায় ভুতুরে বাংলোর মতন হচ্ছে, ভুতুরে পাড়া হয়ে গেছে। যারা ছিল তারা আর নেই, ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশ। দেখুন মাঠপাড়া 3 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে রীতিমতো পুরো দেখতেই পাচ্ছ পুরো এরিয়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় যেরকম অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি তৈরি করা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু ফাঁকা। এসআইআর কিন্তু রীতিমতো তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যারা নাগরিক রয়েছে তারা কিন্তু পর পর করে পালিয়ে যাচ্ছে। জামা কাপড় রয়েছে, বালিশ রয়েছে, ওষুধের সমস্ত আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা কিন্তু এখানেই বছরের পর বছর ধরে বসবাস করছিলেন। এখানে ম্যাক্সিমাম মনে করো লেবার, মোট এখানে 22 জন লোক ছিল। আচ্ছা, জমিটা কার? এখানে যে জমি লিজ দিয়েছে, জমিটা আমাদের একটা গ্রামের লোকের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসক্রিপশন, মেডিকেল কলেজ হাসপাতালের প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন এখানে রয়েছে, অর্থাৎ এটা স্পষ্ট তারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু নিতেন। এখানে নাম রয়েছে নাসিমা বিবি, তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তার টোকেন নাম্বার 72, তিনি ভিজিট করেছিলেন এখানে 27/6/2025। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মধ্যমগ্রাম, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দেখিয়েছিলেন। আরও একটি এক্সক্লুসিভ ছবি, মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি, সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আরেকজন ডাক্তার দেখিয়েছিলেন মৌসুমি গাজী। মৌসুমি গাজী, তার বয়স 20, তিনি ডাক্তার দেখিয়েছিলেন 22/8/25। আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, এখানে তার নাম রয়েছে মোহাম্মদ ইমরান হোসেন গাজী, তার এই আধার কার্ডের জেরক্স এখানে পড়ে রয়েছে। যদি তারা সত্যি সত্যি এদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা পালিয়ে গেলেন কেন? কিন্তু এতগুলো কাগজপত্র যেখানে পড়ে রয়েছে সেখান থেকে এটা তো স্পষ্ট যে তারা দিনের পর দিন এখানে বসবাস করেছেন, আবার এখানকার সরকারি সুযোগ সুবিধাও নিয়েছেন। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম। সঞ্জয় শাস্ত্রী, এটাই বোধহয় শেষ সুযোগ, এবং সে কারণেই হয়তো বিজেপি এবার বুঝতে পারছে, রাজ্য বিজেপি এবার বুঝতে পারছে যে নির্বাচন কমিশন তারা হয়তো দিল্লিতে থেকে বিহারের মতন, মানে এটা বলতে আমার লজ্জাও লাগছে, খারাপও লাগছে, এভাবে তো কোনো রাজ্যে রাজ্যে ভাগ করা যায় না, কিন্তু বিহার একটা সময় বাংলার মানুষজন বলতো ও দেখো ঝামেলা মানে বিহার, জঙ্গলরাজ মানে বিহার, কিছু কিছু সমস্যা মানে বিহার, বিমারু স্টেট মানে বিহার। বিহারে এই যে এসআইআর হলো, ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, বিহারে একজন বিএলও পিছু আরেকজন বিএলও দিয়েছিল, একটা রক্ত কোথাও দেখা যায়নি ঝরতে, কোনো বিরোধী নেতা তার গাড়ি ভাঙা হয়নি। বিহার, উত্তরপ্রদেশ আমাদের থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, যেন যে দেখো তোমরা এই হিংসায় উন্মত্ত হয়ে আছো আর আমরা কিন্তু অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি। এটাই বোধহয় লাস্ট সুযোগ। সঞ্জয় শাস্ত্রী, একটা সময়
ভারতবর্ষে বাঙালি হিন্দুর একটা গৌরব ছিল সারা ভারতবর্ষ জুড়ে, সেই জায়গাটা কোথাও না কোথাও দিনের পর দিন খর্ব হয়ে যাচ্ছে। আর যারা আজকে এই এসআইআর নিয়ে গ্রামে গ্রামে মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে হারে ভয়ের বাতাবরণ তৈরি করছেন না, এসআইআর আতঙ্কে নাকি মানুষ আত্মহত্যা করছে, ভয়টা কাদের? যাদের সত্যিকারের কোনো রকম ডকুমেন্টস নেই, যারা এই দেশের সত্যিকারের নাগরিক, তাদের তো কোনো ভয় নেই, তাদের কোথাও কোনো ভয় নেই, একজনারও নাগরিকত্ব যাবে না, এই নিশ্চয়তা ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর সাধারণ মানুষকে দিয়েছেন। তা সত্ত্বেও একদিন এই মাননীয়াই পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে প্রচুর ভুতুরে ভোটার, প্রচুর অনুপ্রবেশকারী তারা বাংলায় ভিড় করে আছে, এদেরকে চিহ্নিত করা হোক। আজকে কোন নেশার বলে, কোন অদেখা শক্তির বলে তিনি 90 ডিগ্রি ঘুরে গেলেন এবং আজকে বলছেন, আজকে যেমন ওই সাপের গর্তে কার্বলিক অ্যাসিড পড়লে পিলপিল করে সাপ বেরোয়, আজকে আপনি বর্ডার সাইডের এরিয়াতে, আমি কালকেই লালগোলাতে ছিলাম, দেখছিলাম তো বর্ডার সাইডের এরিয়াগুলোতে কী হারে উল্টো পথে ফিরে যাওয়ার ঢল নেমেছে, এটা আপনাদের ক্যামেরা বা বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরা ইতিমধ্যেই দেখিয়েছেন। আর রইল যারা বিএলআরও সাহেব যারা ডোর টু ডোর কাজ করছেন, তাদেরকে বিভিন্ন গ্রাম বাংলায় প্রভোগ করা হচ্ছে, তাদেরকে ভয় ভীতি তাদের মধ্যে সঞ্চার করা হচ্ছে, তাদেরকে যাতে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয় এবং সংবিধান মেনে রুলস রেগুলেশন ফলো করে কাজ করতে দেওয়া হয়, এই দিকটা মহামান্য নির্বাচন কমিশনের বাংলার ক্ষেত্রে অন্তত বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত। কারণ বাংলা একদম বর্ডার সাইডের, আমি বহুবার বলেছি, বাংলা একটা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। মানে এটা জাতীয় সুরক্ষার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য বাংলার সুরক্ষিত থাকাটা অত্যন্ত জরুরি মনে হচ্ছে। না, যেই বিএলআরও সাহেবরা তাৎক্ষণিক প্রলোভনের বলেও যদি কোথাও কেউ মাথা নত করে থাকেন, তাদেরও এটা বোঝা উচিত যে আমিও তাহলে এখানে অদূর ভবিষ্যতে আমার প্রজন্ম সুরক্ষিত থাকবে না। যদি আমার পরবর্তী প্রজন্মকে সত্যিকারের সুরক্ষা, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হয়, তাহলে আমাকে সশক্তিকরণভাবে আমাকে কোমর সোজা করে এই প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। ঠিক, এবং শুধু তাই নয়, এটা বিএলও সাহেব বা বিএলও ম্যাডাম যারা রয়েছেন তাদেরও ভাবা উচিত এই মুহূর্তে যে যদি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারাই তাদের যদি পার্সেন্টেজটা 40-50-এ চলে যায়, জনবিন্যাস যদি একদম বদলে যায়, এরপরে তো তারা গ্রামে গ্রামে ঢুকতে পারবে না। পরের নির্বাচনে তাদেরকে প্রশ্ন করা হবে কিসের নির্বাচন, কিসের ভোট, কিসের এসআইআর, কিচ্ছু করতে দেবো না, পাথর মারা হবে। হয়তো একটা, যেটা সঞ্জয় শাস্ত্রী বললেন, একটা অদ্ভুত বদল চলে আসবে এবং তখন বিএলও সাহেবরা হয়তো বাংলা ছাড়ার আগে হয়তো এটা ভাববেন যে সত্যি আমার প্রজন্ম হয়তো শেষবার নির্বাচনটা দেখলো বাংলায়। কারণ বাংলার অবস্থা তো ভালো নেই। আপনি বলুন না, কোন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী লক্ষ্মীর ভাণ্ডার পায়, সরকারি সুযোগ সুবিধা পায়? এই রাজ্যে পেয়েছিল। তারা সগর্বে ক্যামেরার সামনে বলছে তৃণমূল কংগ্রেস, তারপরেও মিথ্যাচার করছে। দেখুন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র কি রিপোর্ট তুলে ধরেছিল, এটা দেখুন আর ভাবুন যে এর পরেও একটা মাস সৎভাবে আমরা কাজ করব না, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করার জন্য কাজ করব না। দেখুন। আপনার বাবার নাম? নূর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছে? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। সেখানে কি আপনি থাকতেন? না, আমি ওখান থেকে চলে এলাম। ওখানে বিশাল ঝামেলা ঝক্কি করে এখানে চলে এসে এখানে তামিলনাড়ুতে 4 বছর ছিলাম। 4 বছর থাকার পরে এখানে আমার মামার বাড়ি, কাকার বাড়ি, এখানে আমি জায়গা জমি কিনে এখানে আমি বাস করি। আপনার তাহলে আসল বাড়ি আগে কোথায় ছিল? আমাদের আসল বাড়ি ছিল ওই যে
না না, আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুসনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কী করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে, আমার কাকা আছে, মামারা আছে। আপনাকে ভোটার কার্ড কে করে দিয়েছে? আমি করেছিলাম, আমি হেঁটে হেঁটে করার জন্য। আপনি এখানে কী কী সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। আপনি কিসে ভোট? বলবো, তৃণমূলে ভোট দিলাম। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম। আপনি এখানে মোট কতবার ভোট দিয়েছেন? আমি একবারই করে দিয়েছিলাম। তাহলে এখানে আপনার তাহলে অরিজিনাল, আপনার বাবার নাম কি? নুরালি গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। হ্যাঁ, কাকাই বাবা। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছি। আধার কার্ড, ওনার ভোটার কার্ড, রেশন কার্ড এসবগুলো আমার দিয়েছিল, আমি তাই দিয়ে ভোটার হয়েছি। আমি জগন্নাথ চ্যাটার্জির কাছে যাবো। জগন্নাথ চ্যাটার্জি, এটা তো বাড়াবাড়ি একটা জায়গা তৈরি হচ্ছে। আমাদের প্রতিনিধিরা একদম ওপেনলি তারা ক্যামেরার সামনে দেখাচ্ছে যে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন, মানে একেবারে আমার আপনার টাকা থেকে যে প্রকল্প দেওয়া হচ্ছে সেগুলো বাংলাদেশিরা নিয়ে চলে গেছে। মানে এটা তো অর্থনৈতিকভাবেও একটা রাজ্যকে দুর্বল করা, এটা তো ফিনান্সিয়াল টেররিজমও। না, আমার কাছে আমি দেখছি আর হাসছিলাম যে আপনার সাংবাদিকেরা, রিপাবলিকের সাংবাদিকরা তো একটা হিলারিয়াস কাজ করেছে, তারা তো প্রশ্ন করবেই, কিন্তু কিরকম অবলীলাক্রমে বাংলাদেশিরা ভারতের মাটিতে দাঁড়িয়ে বলে চলেছে যে হ্যাঁ, আমি অবৈধভাবে আছি, আমার চাচাকে বাবা সাজিয়ে আব্বা সাজিয়ে আমি ভোটার লিস্টে নাম তুলেছি, লক্ষ্মীর ভান্ডারের ভাতা নিয়েছি, তৃণমূলকে ভোট দিয়েছি, তারপর 2-4 দিনের জন্য এখন ওদিকে যাচ্ছি, আবার হয়তো ফেরত আসার চেষ্টা করব। মানে দিস ইজ দ্য রিয়েলিটি অফ বেঙ্গল। এই ফাইটটাই তো আমরা করছি, এবং এজন্য প্রতিটি সনাতনী বাঙালির, প্রতিটি রাষ্ট্রবাদী মুসলমানের মুষ্টিবদ্ধ হয়ে এই লড়াইটা লড়া উচিত যে আমাদের ভাতে কেন হাত মারবে বাংলাদেশিরা, আমাদের ভাতে ওদের হাত মারতে দেব না। আমাদের এ রাজ্যের মুসলমান, আমাদের এ রাজ্যের বাঙালি, আমাদের এ রাজ্যের তপশিলি আদিবাসী, তারা পরিযায়ী হয়ে 70 লক্ষ মানুষ তামিলনাড়ুতে খাটতে যাবে, কেরালায় খাটতে যাবে, আর ওরা এখানে এসে আমাদের লক্ষ্মীর ভান্ডার, আমাদের স্বাস্থ্য সাথীর সুবিধা নেবে, এই আমরা মানব না। এবং পশ্চিমবঙ্গের এইবারের লড়াই সেই নির্ণায়ক লড়াই। জগন্নাথদা, আপনি যে কথাটা বলছিলেন, এই বাবা কাকা, কাকাকে বাবা, বাবাকে কাকা, এই চারপাশে যে চলছে, আমার কাছে আরও অনেক রিপোর্ট আছে। আমি আরেকটা রিপোর্ট আপনাদেরকে দেখাতে চাই। কি অদ্ভুতভাবে বাংলাদেশিরা এখানে বাবা ভাড়া পেয়ে যাচ্ছে খুব সহজে, সুলভে বাবা ভাড়া দেওয়া হয়। একমাত্র তৃণমূল কংগ্রেস শাসিত আমাদের বিভিন্ন জেলাতেই বোধহয় এই প্রকল্প সম্ভব। এবং এর পরেও কাল যদি এই সুলভে বাবা ভাড়া দেওয়া হয়, এই প্রকল্পে যারা অংশ নিচ্ছেন তাদের বাড়িতে যদি একটা আজমাল কাসাব চলে আসে, সামলাতে পারবেন তো? যদি আপনার পাড়াটাকে একদিন বদলে দেওয়া হয়, জনবিন্যাস বদলে দেওয়া হয়, সামলাতে পারবেন তো? এই সুলভে বাবা ভাড়া দেওয়া, কাকা ভাড়া দেওয়া, তার একটা টাইম লাইন আমি তৈরি করেছি। দেখুন, ছেলে 2টা হয়ে গেছে 3টা। আধার কার্ড নিয়েছে। কে নিয়েছে? ওই আমার একটা ভাই, আধার কার্ডটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে আমার জেরিয়া। এখন ফোন করা থেকে জমা দিয়েছে। অন্য আমার কে হলো? কেউ না, কিন্তু আপনাকে বাবা করেছে। রবিউল বাড়ির জামাই। জামাই? এখানে আব্দুল আমিন মন্ডলটা তাহলে কে? আর শ্বশুর। রবিউল কি বাবা হয়? না, শ্বশুর মশাই হয়। তাহলে এখানে ভোটার লিস্ট এখানে দেখাচ্ছে বাবা। বাবা কখানি করেছিল, জালিয়াতি করে করা হয়েছে। ওই ছেলেটা আমার দাদার ছেলে, আমার কিন্তু ছেলে পুলে নাই। ভোটার লিস্টে ওই তো এসআর এর কাগজে তোমার ওই 2002-তে আমার নামটা দিয়েছে শেখ মফিজুল ইসলাম, আর কি হিসাবে দিয়েছে? বাবা হিসাবে দিয়েছে। মানস কর বিএলও এই মুহূর্তে রয়েছেন। মানসবাবু, আপনারা কি এই ধরনের কোনো ঘটনা ফেস করছেন? যদিও আপনার এলাকায় এই ঘটনা ফেস করার অপশন কম, কিন্তু আপনাদের বন্ধু বান্ধব বা সতীর্থরা কিছু বলছেন? করছি না, কিন্তু আমি আর অপেক্ষা করছি না জগন্নাথবাবুর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে এত ডেড ভোটার এবং শিফটেড ভোটার কোথায় গেল? যায়নি। এই যে ডিজিটালাইজড হয়েছে, এই ডিজিটালাইজডের মধ্যেই কিন্তু ডেড ভোটার আর শিফট ভোটার আমরা ডিজিটালাইজ করেছি।
ওই সংখ্যাটা পরে অ্যাকাউন্টেবিলিটিতে আসবে। দিস all the people living non-living shifted voters are digitalized at the same time. সুতরাং এরা আনঅ্যাকাউন্টেবল নয় এটা। আর কলকাতার মধ্যে আমরা কাজ করছি, কলকাতা সেই ধরনের ইয়ে নয়। আর বিএলওরা বিভিন্ন দলের বিএলও রয়েছে, আমার সঙ্গে 3 দলেরই রয়েছে, বিজেপি, সিপিএম এবং টিএমসি, এবং তারা প্রত্যেকে একই সঙ্গে আমার সঙ্গে থেকে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। উই আর এ টিম ওয়ার্ক। জগন্নাথ দা হাত তুলছেন, জগন্নাথ দা হাত তুলছেন। জগন্নাথ দা আপনি কিছু বলবেন বোধহয় মানসবাবুর কাছে আমার একটাই প্রশ্ন, অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটার এসডিডি ভোটারস আপনি কিভাবে ডিজিটাইজ করছেন? আপনি ডেড ভোটার কিভাবে এনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন সেটা একটু যদি বলেন। না সেটা হচ্ছে ডেড ভোটারের ডিক্লারেশন নিচ্ছি আমরা তার বাড়ির লোকের থেকে, কুড বি গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, সিস্টার, ব্রাদার, যাই হোক ডিক্লেয়ার করে দিচ্ছে। এইটাকে এন্ডোর্স করছে বিএলএ এবং সেই ফর্মটাকে আমরা ডিজিটালাইজ করছি। ইট ইজ এ ব্ল্যাঙ্ক ফর্ম। সেই ফর্মটা আপনি আপলোড করছেন? সেই ফর্মটা আমরা আপলোড করছি, ডিজিটালাইজ করছি। মানে ডেট লিখে? ডেট শিফটেড। একই সঙ্গে আপনার এসডি ডিক্লেয়ার্ড এন্ড কনফার্মড বাই দা বাড়ির লোক এবং এন্ডোর্স বাই বিএলএ। তাহলে আনকালেক্টেবল কোনগুলো? হ্যাঁ ওটা ওইভাবেই হচ্ছে, ডিজিটালাইজড ওইভাবেই হচ্ছে। ওটা আনকালেক্টেবল কোনগুলো? হ্যাঁ ওই ধরনের আনরিমার্ক মানে কি একটা টার্ম আছে, ওর মধ্যে গিয়েও করতে হচ্ছে, যেখানে অপশানগুলো আছে ডেট, শিফট, অলরেডি এনরোল্ড, এই ধরনের অপশানগুলো যেখানে রয়েছে সেই জায়গাটা থেকে করছে। আমি বলছি আনকালেক্টেবল কলামে আপনি কি ফিল করছেন? নির্দিষ্ট প্রশ্ন। আনকালেক্টেবল মানে ওটা কালেক্টেবল যেহেতু ডিক্লেয়ার করছে বাড়ির লোক, এইভাবে কালেকশনটা আসছে ফর্মের। কালেক্টিবিলিটি আসছে যেহেতু বাড়ির লোক ওটাকে কনফার্ম করছে। আমি জানি না, আমি প্রথম শুনলাম যে আপনারা এসডি ভোটারকেও ডিজিটাইজ করছেন, কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে এই ফর্মগুলো আলাদাভাবে রেখে আনকালেক্টেবল ফর্ম বা এসডি রেজিস্টারে সেটা মেনটেন করা উচিত। আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে আমি জানি না। মানে কোথাও একটা বড় সড়ো কিছু একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এবং সে কারণে জ্ঞানেশ কুমার কেন আসবেন না আমি জানি না। জ্ঞানেশ কুমার আসতেই পারেন, নিজে এই পুরো প্রসেসটা কেন দেখবেন না। আমি আবারও বলছি, বিজেপিও এখন বলছে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথমে তিনি কি বললেন একবার শুনি, এবং দ্বিতীয় অংশটা সেটাও শুনবো। কিন্তু প্রথম যে অংশ, জ্ঞানেশ কুমার শুধু দিল্লি থেকে বসে কথা বললে চলবে না, এখানে এসে কাজটা দেখতে হবে, মনিটর করুন, বিএলওরা সমস্যায় পড়বে। দেখুন, নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। কি অবস্থায় পিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুটো প্রতিনিধি পাঠালে চলবে না, দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে, ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। 100 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে, আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে, মুষ্টিমেয় বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানো হচ্ছে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে 30 সেকেন্ডের জন্য যাব। জগন্নাথ দা, সত্যি জ্ঞানেশ কুমারের বা ভারতের নির্বাচন কমিশনের একেবারে টপ বসেসদের তাদের এখানে
আসতে আপনারা আরও বেশি করে কেন অ্যাপিল করছেন না? আমি অ্যাপিলই বলছি বা আবেদনই বলছি, কারণ সত্যি এটা একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে যেখানে বিজেপিও একেবারে সরাসরি বলছে জ্ঞানেশ কুমার বা টপ বসেসরা আসুন, বিএলওরা সমস্যায় পড়বে। দেখুন, শুধুমাত্র আমাদের রাজ্য সভাপতি বলেছেন তা না, আগামীকাল বিরোধী দলনেতা আমাদের 60 জন বিধায়ক নিয়ে আমরা কালকে সিও দপ্তরে যাব। আমরা চাই যে স্পেশাল অবজারভাররা এবং সিও দপ্তরের সমস্ত অফিসাররা থাকুন এবং তাদের কাছে আমরা জানতে চাইবো যে গত 3 দিনে কি করে 1 কোটি এনুমারেশন ফর্ম আপলোড হলো। প্রয়োজনে তাদেরকে আমরা ঘেরাও করেও রাখবো। এই জিনিস চলতে দেওয়া যায় না, কারণ আমরা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে নেমেছি। জহর সরকার, যিনি রাজ্যের দুধে আমলা, কেন্দ্রের বিভিন্ন সচিব ছিলেন, তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন, ইস্তফা দিয়েছেন তৃণমূলের প্রতি স্মৃতিবিরক্ত হয়ে, এবং সর্বোপরি রাজ্যের সিও ছিলেন এক সময়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে 6.5 কোটি বেশি ভোটার থাকতে পারে না। তাহলে 1 কোটি ভোটার যে অতিরিক্ত রয়েছে, এরাই তো বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মৃত শিফটেড অ্যাবসেন্টি ভোটার। এই 1 কোটি ভোটারকে তো ক্লিন করতে হবে, এই 1 কোটি ভোটারকে তো সরাতে হবে। যদি সেই কাজ ইলেকশন কমিশন করতে না পারে, ইলেকশন কমিশন তো ভারতীয় জনতা পার্টির শ্বশুর বাড়ি না। সেজন্যই আমরা জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি এসে পশ্চিমবঙ্গের মাটিতে বসুন। তার কারণ পশ্চিমবঙ্গের অবস্থাটি বিশেষ অবস্থা। ভারতবর্ষের 12টি রাজ্যের মধ্যে 11টি রাজ্যে কোথাও রাজ্য সরকার সরকারিভাবে এই প্রক্রিয়াকে বাধা দিচ্ছে না। এখানে শুধু বিএলওদের ভাতা দেওয়া হচ্ছে না, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হচ্ছে না, সিও অফিসে সিও কে মহিলাকে হেনস্থা করা হচ্ছে, অফিস দেওয়া হচ্ছে না, পরিকাঠামো দেওয়া হচ্ছে না, এইটুকুই না, এই সরকার মনে প্রাণে বাংলাদেশিদের ভোটে জিতে সরকারের ক্ষমতায় থাকতে চায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব, ভোটার তালিকা তাদের সম্পত্তি, সংবিধান তাদের এই অধিকার দিয়েছে, ডাইরেকশন, সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল অফ ইলেকশন। সুতরাং আমরা তো কাজ করাই তাদেরই দাঁড় করাবো, জ্ঞানেশ কুমারদেরই দাঁড় করাবো। বেশ, জগন্নাথ, আমার সময় শেষ, আমি বাকিদের কাছেও আর যেতে পারবো না, কিন্তু একটাই কথা, এই মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মতন আসলে অঙ্কটা বদলি হয়ে যাচ্ছে, আসলে হিসেবটা কি বদলে যাচ্ছে, এটা তো সত্যি কথাই। বিজেপি যে অভিযোগটা করছে যে এই 1 কোটি 1.5 কোটির নাম, এগুলো সব ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে তো, ডিজিটাইজড হচ্ছে তো। আর বাংলা অন্যান্য রাজ্যের মতন নয়, এই পরিস্থিতিটা অন্যান্য রাজ্যের মতন নয়। এই মুহূর্তে নির্বাচন কমিশন যে এসআইআর করছে, তার সবচেয়ে সেন্সিটিভ ডেলিকেট অংশের কাজ বাংলার বিএলওরা করছে। বাংলায় মাটি আঁকড়ে যে বিএলএরা কাজটা করছে, তারা কীরকম কাজ করছে সেটা দেখার জন্য তো এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের আসা উচিত। কবে আসবেন, কত তাড়াতাড়ি আসবেন গণতন্ত্র বাঁচানোর জন্য? কারণ এবারই হয়তো শেষবার বাংলার মানুষ গণতন্ত্র বাঁচানোর এই লড়াইটা অন্তত লড়তে পারবে। পরের বার থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চাপে আমরা সেটাও পারবো কিনা জানি না। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা, এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।